সবাইকে স্বাগতম আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে গুণগত রসায়ন অধ্যায়ের বর্ণালী ও বর্ণালী সংক্রান্ত সকল ধরনের গাণিতিক সমস্যাগুলির সমাধান। তাহলে আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে বর্ণালী মূলত কী, তারপরে হচ্ছে পারমাণবিক বর্ণালী বলতে আমরা কী বুঝি, হাইড্রোজেন বর্ণালী বলতে আমরা কী বুঝি এবং বর্ণালী কত প্রকার সে সম্পর্কে আমরা প্রথমে স্পষ্ট ধারণা নিব এবং তারপরে হচ্ছে বর্ণালী সংক্রান্ত যত ধরনের গাণিতিক সমস্যাবলী বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোতে এসেছে আমরা সকল ধরনের সমস্যাগুলির সমাধান করব এবং আমি একটা করে ম্যাথ করে দিব সকল ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে অন্ততপক্ষে তোমরা সব ধরনের প্রশ্ন সমাধান করতে পারবে নিজ দায়িত্বে, কোনো সমস্যা আর থাকবে না। আচ্ছা, তাহলে চলো প্রথমে শুরু করা যাক যে বর্ণালী মূলত হচ্ছে কি। আচ্ছা, বর্ণালী ক্ষেত্রে দেখো আমি সংজ্ঞাটা এখানে লিখে দিয়েছি যে দৃশ্যমান আলোকশক্তিকে সূক্ষ্ম ছিদ্রপথে প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা প্রবাহিত করি তাহলে তা প্রিজমে প্রতিসরিত হয়ে যে 7টি বর্ণে বিভক্ত হয় ওই বর্ণসমূহকে একত্রে বর্ণালী বলা হয়। তাহলে আমরা যে দৃশ্যমান আলোটাকে বাইরে দেখি, দিনের আলো যেটা, সেই দৃশ্যমান আলোকে আমরা যদি প্রিজমের মধ্য দিয়ে পাস করি, এটা হলো একটা প্রিজম। এই প্রিজমের মধ্য দিয়ে পাস করলে দৃশ্যমান আলো 7টি বর্ণে বিভক্ত হয়ে যায়। এই 7টি বর্ণকে আমরা বর্ণালী বলে থাকি সহজ কথায়। এবার আমি এখানের এই ব্যাপারটাকে আরেকটু এক্সপ্লেন করে দিই। যেমন হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুযায়ী, যেটাকে আমরা কোয়ান্টাম তত্ত্ব বলে থাকি, প্লাঙ্কের এই কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী হচ্ছে আলোর যে কণাগুলো, সেই কণাগুলোকে আমরা ফোটন কণা বলে থাকি এবং উনি বলেছেন যে আলোর কণাগুলো হচ্ছে তোমার ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে সঞ্চালিত হয় বা প্রবাহিত হয়, অর্থাৎ আলোর কণাগুলো বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে প্রবাহিত হয়। আলোর কণাগুলো কখনো নিরবিচ্ছিন্নভাবে চলে না, যে পর পর করে চলে এমন না। আলোর কণাগুলো হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে চলাচল করে এবং একটা প্যাকেট থেকে আর একটা প্যাকেট দেখো বিচ্ছিন্নভাবে চলাচল করতেছে। এটা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে বলা হয়েছে। আচ্ছা, এবং এই আলোর কণাগুলোকে আমরা কি বলতেছি? ফোটন কণিকা বলতেছি। তো এই আলোর কণাগুলো এভাবে করে সঞ্চালিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে। এই আলোর কণাগুলো যখন ত্রিকোণ আকারের একটা কাঁচ নির্মিত প্রিজমের মধ্য দিয়ে যখন সঞ্চালিত হয়, তখন এই প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় এই আলোর মধ্যে যতগুলা বর্ণ ছিল, সেই সকল মৌলিক বর্ণগুলো আলাদা আলাদা হয়ে যায়। অর্থাৎ দৃশ্যমান আলো তখন বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, আমরা সংক্ষেপে বলি বে, নি, আ, স, হ, ক, লা। আচ্ছা, এরকম 7টি বর্ণে বিভক্ত হয়ে যায় দৃশ্যমান আলোটা। এই 7টি বর্ণকে আমরা একসাথে হচ্ছে বর্ণালী বলতেছি। এটা হলো শুধুমাত্র বর্ণালীর সংজ্ঞা আর কি। আচ্ছা, এবার দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু আমরা জানি যে 380 থেকে 780 ন্যানোমিটার, এই 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বর্ণ কীরূপ হবে সেটা আমি নিচে লিখে দিয়েছি। এটা তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। বর্ণালী যে ম্যাথগুলো আসে বোর্ড প্রশ্নে, তার মধ্যে এমন টাইপের ম্যাথ আসে যে একটা ইলেকট্রন মনে করো চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় বা প্রথম শক্তি স্তরে নেমে আসলো, বা অন্য একটা শক্তি স্তরে নেমে আসলো, তারপরে বলা হলো তার তরঙ্গ দৈর্ঘ্য কত। যদি সে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে, তাহলে বামার সিরিজ সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে বামার সিরিজের যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো খালি চোখে দেখা যায়। তখন তোমাকে জিজ্ঞাসা করা হবে যে একটা ইলেকট্রন চতুর্থ বা পঞ্চম বা তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে এসেছে, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসা ওই ইলেকট্রনটা যে তরঙ্গ দৈর্ঘ্য বিকিরিত করছে, যে শক্তি ছেড়ে দিয়েছে, সেই শক্তির যে আলোটা ছিল, অর্থাৎ ওই শক্তির থেকে আমরা যে ল্যামডার মানটা বা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা পেয়েছি, সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা কি খালি চোখে দেখা যাবে কিনা বা দেখা গেলে তার বর্ণ কেমন হবে, তখন অবশ্যই আমাদের এই ডাটাটা লাগবে। অর্থাৎ 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে 7টি বর্ণ রয়েছে, কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে ওই ম্যাথটা পারার জন্য। তাহলে আমি বলে দিচ্ছি 380 থেকে 424 ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে সেটি হচ্ছে বেগুনি বর্ণের। 424-এর পর থেকে 450 পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্যটা রয়েছে সেটি নীল বর্ণের। 450-এর পর থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্যটা রয়েছে সেটি হচ্ছে আসমানি বর্ণের আলো। তারপরে 500 ন্যানোমিটারের পর থেকে 575 ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাওয়া যায় সেটি হচ্ছে সবুজ বর্ণের আলোকে নির্দেশ করে। তারপরে 575 এর পর থেকে 590 পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্যটা রয়েছে সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বর্ণ হচ্ছে হলুদ। 590 এর পর থেকে 647
ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাওয়া যায় সেটি কমলা বর্ণের, 647 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাওয়া যায় সেটি হচ্ছে লাল বর্ণের আলোকে নির্দেশ করে। আচ্ছা, এই ডাটাটা তোমাদের মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে যেভাবেই হোক। হ্যাঁ, এখানে তো আর বোঝানো কিছু নেই, এটা সম্পূর্ণভাবে মনে রাখতে হবে যাতে তুমি বিকিরিত যে আলো সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করে তুমি বলতে পারো যে এটা কোন বর্ণের হবে। আচ্ছা, ওকে, এবার আসো আমরা এখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে পারমাণবিক বর্ণালী বলতে আমরা কি বুঝি। পারমাণবিক বর্ণালী হচ্ছে, আমি প্রথমেই যদি পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয় কিভাবে সেটা সম্পর্কে বলি। মনে করো এটা একটা হাইড্রোজেন পরমাণু। এই পরমাণুতে একটা মাত্র ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটাকে আমি তাপ দিয়ে দিয়ে প্রথমে আমি কোথায় নিয়ে গেছি, চতুর্থ শক্তি স্তরে নিয়ে গেছি। হ্যাঁ, আমরা যদি কোনো একটা পরমাণুকে বাইরে থেকে তাপশক্তি সরবরাহ করি তাহলে ওই পরমাণুর বহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন তাপশক্তি গ্রহণ করে উপরের শক্তি স্তরগুলোতে হচ্ছে উঠে যায়। অর্থাৎ ইলেকট্রন সমূহ প্রথমে তাপশক্তি গ্রহণ করে, মানে হাইড্রোজেনের যেহেতু একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা তাপশক্তি গ্রহণ করে প্রথমে দ্বিতীয় শক্তি স্তরে যাবে, আরও তাপশক্তি গ্রহণ করে লাফ দিয়ে তৃতীয় শক্তি স্তরে উঠে যাবে, আরও তাপশক্তি গ্রহণ করে চতুর্থ শক্তি স্তরে চলে যাবে। হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রন তাপশক্তি গ্রহণ করবে, তার কম্পন বেড়ে যাবে, ইলেকট্রনের যখন কম্পন বেড়ে যায় সে লাফ দিয়ে দিয়ে উপরে শক্তি স্তরে উঠতে থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তরে চলে আসছে, এই ইলেকট্রন কিন্তু অতিরিক্ত তাপশক্তি গ্রহণের কারণে সে অস্থিতিশীল কন্ডিশনে আছে। এই ইলেকট্রন এখন স্থিতিশীল হওয়ার জন্য যতটুকু তাপশক্তি সে গ্রহণ করছে ওই তাপশক্তি ছেড়ে দিয়ে সে আবার হচ্ছে নিঃশক্তি স্তরে ফিরে যেতে চায়। হ্যাঁ, তাহলে আর নিঃশক্তি স্তরে যদি ইলেকট্রনটা ফিরে যায় সেক্ষেত্রে মনে রাখবা উক্ত তাপশক্তি যতটুকু তাপশক্তি শোষণ করে সে চতুর্থ শক্তি স্তরে উঠেছিল প্রথম শক্তি স্তর থেকে, ততটুকু তাপশক্তি আবার সে পুনরায় ছেড়ে দিবে। আর ছেড়ে দিলেই সে আবার স্থিতিশীল হয়ে যাবে, তখন আর তার মধ্যে কম্পন থাকবে না, সে অস্থিতিশীল অবস্থায় থাকবে না। আচ্ছা, তাহলে ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতম শক্তিস্তরে নেমে আসে কোন ইলেকট্রনগুলো, যারা নিম্নতম শক্তিস্তর থেকে আগে উচ্চতর শক্তিস্তরে উঠেছিল তাপশক্তি শোষণ করে, সেই এক্সাইটেড ইলেকট্রনগুলো বা উত্তেজিত ইলেকট্রনগুলো। আচ্ছা, এবার আমরা একটু পারমাণবিক বর্ণালীর সংজ্ঞায় চলে আসি। এই ধরনের যে এক্সাইটেড ইলেকট্রন বা উত্তেজিত ইলেকট্রন রয়েছে যারা উচ্চতর শক্তিস্তর থেকে নিজ কক্ষপথে যখন হচ্ছে ফিরে আসে, তখন নিজ কক্ষপথে ফিরে আসার সময় তারা যে শক্তিটা বিকিরণ করে বা যে শক্তিটা তারা ছেড়ে দেয় সেই শক্তিটাকে প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা চালনা করি তাহলে ফটোগ্রাফিক প্লেটে যে বিচ্ছিন্ন উজ্জ্বল বর্ণের আলোকরেখা সৃষ্টি হয় তাকে পারমাণবিক বর্ণালী বলে। অর্থাৎ ইলেকট্রনটা চতুর্থ শক্তিস্তর থেকে তার নিজের শক্তিস্তর 1 নম্বর শক্তিস্তরে যখন সে ফিরে আসছে তখন হচ্ছে সে যে শক্তিটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ সে যে আলোক শক্তিটা আগে গ্রহণ করে উচ্চতর শক্তিস্তরে উঠেছিল সেই আলোক শক্তিটা সে আবার ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই ছেড়ে দেওয়া আলোক শক্তিকে আমরা বিকিরিত আলোক শক্তি বলতেছি। হ্যাঁ, এই বিকিরিত শক্তিটাকে আমরা যদি প্রিজমের মধ্য দিয়ে পাস করি তাহলে হচ্ছে এই বিকিরিত বর্ণটা, হ্যাঁ মনে রাখবা বিকিরিত শক্তির মধ্যে কিন্তু একাধিক বর্ণ থাকতে পারে, বুঝতে পারছো? তাহলে সেই বর্ণগুলো হচ্ছে তাদের মৌলিক বর্ণে পৃথক হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ প্রিজমের মধ্য দিয়ে যদি তুমি কোনো যৌগিক আলোকে পরিচালনা করো বা চালনা করো, তাহলে প্রিজম কি করবে? প্রিজম হচ্ছে ওই যৌগিক আলোর মধ্যে যতগুলা মৌলিক বর্ণ রয়েছে সবগুলো মৌলিক বর্ণকে সে আলাদা আলাদা রেখায় কনভার্টেড করে ফেলবে, আলাদা আলাদা আলোক রশ্মিতে কনভার্টেড করে ফেলবে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এক্সাইটেড ইলেকট্রন যখন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরের দিকে ফিরে আসতে থাকে তখন সে যে শক্তিটা বিকিরণ করে সেই বিকিরিত আলোক শক্তিকে আমরা প্রিজমের মধ্য দিয়ে পাস করলে যে একাধিক বিচ্ছিন্ন উজ্জ্বল বর্ণের আলোকরেখা সৃষ্টি হয়, সেই আলোকরেখাসমূহকে আমরা কি বলে থাকি? পারমাণবিক বর্ণালী বলে থাকি। আচ্ছা, এবং এই আলোকরেখাগুলো দেখো ফটোগ্রাফিক প্লেটের উপরে সৃষ্টি হয়েছে। ফটোগ্রাফিক প্লেট হচ্ছে এমন এক ধরনের প্রতিপ্রভা সৃষ্টিকারী পদার্থ দ্বারা তৈরি যার উপরে যদি কোনো আলোকরশ্মি আপাতিত হয় তাহলে ওই জায়গাটা জ্বলজ্বল করে ওঠে এবং আলোকরেখাগুলো স্পষ্ট হয়। এমন অনেক আলোকরেখা রয়েছে পারমাণবিক বর্ণালীতে যারা সৃষ্টি হয় যেগুলো খালি চোখে দেখা যায় না, যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য 780 ন্যানোমিটারের উপরে অথবা 380 ন্যানোমিটারের নিচে অর্থাৎ দৃশ্যমান অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। তাহলে সেই ধরনের আলোকরেখাগুলো আমরা কিভাবে দেখব? এই প্রিজমের উপরে যখন সেই ধরনের আলোকরেখাগুলো আপাতিত হবে তখন এই প্রিজমে উজ্জ্বল বর্ণের রেখা সৃষ্টি হবে। হ্যাঁ, অর্থাৎ উজ্জ্বলতা সৃষ্টি হবে, সেইটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এখানে হচ্ছে তোমার প্রিজম থেকে আলোকরেখাগুলো এসে আপাতিত হয়েছে, বুঝছো?
আচ্ছা, এবার আসো হাইড্রোজেন বর্ণালীর প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করি। হাইড্রোজেন বর্ণালীর প্রকারভেদ। হাইড্রোজেন তো অবশ্যই একটা পরমাণু, তাই না? যতগুলো পরমাণু আছে তার মধ্যে প্রথমেই সে অ্যাকচুয়ালি, পারমাণবিক সংখ্যার দিক থেকে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমি এখানে পরমাণুটাকে একটু আগে হাইড্রোজেন দিয়েই বলতেছিলাম। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে নেমে আসে, একটা ইলেকট্রনকে তাপ দিয়ে মনে করো দ্বিতীয় শক্তি স্তরে পাঠানো হয়েছে, n = 2 মানে দ্বিতীয় শক্তি স্তর। সে ওই দ্বিতীয় শক্তি স্তর থেকে আবার প্রথম শক্তি স্তরে নেমে আসবে। অর্থাৎ তাপ শক্তি সরবরাহ তুমি যখন বন্ধ করে দিবা তখন ইলেকট্রনটা কি করবে? ইলেকট্রনটা আবার তার নিজ কক্ষপথে ফিরে আসার চেষ্টা করবে, শক্তি ছেড়ে দিয়ে। অর্থাৎ ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসে তাহলে 121.57 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য সে বিকিরণ করে। অর্থাৎ যে শক্তিটা ছাড়ে সেই শক্তির তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 151.57 ন্যানোমিটার। আবার এক্সাইটেড ইলেকট্রনটা যদি তৃতীয় শক্তি স্তরে অবস্থান করে ওখান থেকে যদি সে প্রথম শক্তি স্তরে নেমে আসে তাহলে 102.57 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিকিরণ করে। আবার চতুর্থ শক্তি স্তর থেকে এক্সাইটেড ইলেকট্রনটা যদি প্রথম শক্তি স্তরে নেমে আসে তাহলে 97.25 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিকিরণ করে। এভাবে যদি সে অসীম থেকেও নেমে আসে, অসীম শক্তিস্তর মানে এমন শক্তিস্তর যেখানে নিউক্লিয়াস আর আকর্ষণ করতে পারে না ওই ইলেকট্রনটাকে, এত দূরের শক্তিস্তর। তাহলে অসীম শক্তিস্তর থেকেও যদি ইলেকট্রন প্রথম শক্তিস্তরে নেমে আসে তাহলে 91.17 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিকিরণ করে। অর্থাৎ যে শক্তিটা সে ছেড়ে দিচ্ছে সেই শক্তির তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে এই ইলেকট্রন যে কোনো শক্তিস্তর থেকে যদি প্রথম শক্তিস্তরে আসতে থাকে তাহলে এদের যে বিকিরিত শক্তির যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাওয়া গেল ওই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে আমি যদি একটা সেট আকারে প্রকাশ করি তাহলে সেই তরঙ্গ দৈর্ঘ্যের সেটকে লাইমেন সিরিজ বলা হচ্ছে। তাহলে লাইমেন সিরিজ আর কিছুই না, উচ্চতর যে কোনো শক্তিস্তর থেকে এক্সাইটেড ইলেকট্রনগুলো যদি হচ্ছে প্রথম শক্তিস্তরে নেমে আসে তাহলে তাদের বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্যের সেটকে আমরা লাইমেন সিরিজ বলি। একইভাবে উচ্চতর যে কোনো শক্তিস্তর থেকে ইলেকট্রনগুলো যদি দ্বিতীয় শক্তিস্তরে নেমে আসে তাহলে তাদের বিকিরিত শক্তির যে তরঙ্গদৈর্ঘ্যের সেট আছে সেই তরঙ্গদৈর্ঘ্যের সেটকে আমরা বামার সিরিজ বলি। ইলেকট্রনসমূহ অর্থাৎ এক্সাইটেড ইলেকট্রনসমূহ যে কোনো উচ্চতর শক্তিস্তর থেকে যদি তৃতীয় শক্তিস্তরে নেমে আসে তাহলে তাদের বিকিরিত তরঙ্গদৈর্ঘ্যের সেটকে আমরা প্যাস্টেন সিরিজ বলি। এক্সাইটেড ইলেকট্রনগুলো উচ্চতর যে কোনো শক্তিস্তর থেকে শক্তি বিকিরণ করতে করতে যদি তারা হচ্ছে চতুর্থ শক্তি স্তরে নেমে আসে তাহলে তাদের বিকিরিত তরঙ্গদৈর্ঘ্যের যে সেট সেটাকে আমরা ব্রাকেট সিরিজ বলি। পঞ্চম শক্তি স্তরে নেমে আসলে বিকিরিত তরঙ্গদৈর্ঘ্যের সেটকে ফুন্ড বা ফান্ড সিরিজ বলা হয়। ষষ্ঠ শক্তি স্তরে নেমে আসলে বিকিরিত তরঙ্গদৈর্ঘ্যের সেটকে আমরা হামফ্রে সিরিজ বলি। তাহলে আমরা এখানে পেলাম লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফান্ড সিরিজ বা ফুন্ড সিরিজ এবং হামফ্রে সিরিজ। এই ফুন্ড বা ফান্ড এটা দুইটা বইয়ে দুই নামে লেখা আছে, জন্য দুইটার যে কোনো একটা বললেই হবে। তাহলে এই যে সিরিজগুলো পেলাম এগুলো হচ্ছে হাইড্রোজেন বর্ণালী সিরিজ। তাহলে আমরা হাইড্রোজেন বর্ণালী থেকে এই সিরিজগুলো পেয়ে থাকি বর্ণালী সিরিজ হিসাবে। আচ্ছা, আমি এই বর্ণালী সিরিজগুলো সম্পর্কে আরও বিস্তারিত কথা এখন আমি বলবো। আচ্ছা দেখো, এখানে N1 এবং N2 এই কথাটা লেখা আছে। N1 দ্বারা বোঝাচ্ছে যে যেই শক্তি স্তরে ইলেকট্রনটা এসে থামছে, আর N2 দ্বারা বোঝায় যেই শক্তি স্তর থেকে ইলেকট্রনটা এসেছে। N2 মানে এটা না যে দ্বিতীয় শক্তি স্তর টাইপ 2 লেখা হয়েছে, তা না। যদি চতুর্থ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন আসে, নেমে আসে নিচের দিকে এক্সাইটেড ইলেকট্রন, তাহলে N2 এর মান আমরা 4 লিখবো তখন। যদি পঞ্চম শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন নেমে আসে নিচে যে কোনো শক্তি স্তরে তাহলে N2 এর মান আমরা 5 লিখবো। আচ্ছা, অর্থাৎ যে কোনো শক্তি স্তর থেকে যদি ইলেকট্রনটা নামে, যে শক্তি স্তর থেকে ইলেকট্রনটা নামে সেই শক্তি স্তরটাকে আমরা N2 বলে থাকি। আর যেই শক্তি স্তরে সেই ইলেকট্রনটা থামে সেই শক্তি স্তরটাকে আমরা N1 বলে থাকি। আচ্ছা, তাহলে আমরা একটু সমীকরণের দিকে চলে যাই। আমরা বর্ণালীর যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হয় সেই তরঙ্গ দৈর্ঘ্যের যে সমীকরণ রয়েছে সেটা হচ্ছে 1/λ। এর আগে আমরা চাইলেই এই মিউ বার দিতে পারি। মিউ বার মানে তরঙ্গ সংখ্যা, যদিও আমাদের এখানে তরঙ্গ সংখ্যার কোনো কাজ নেই, তাহলে মিউ বার যেটাকে হচ্ছে আমরা বলতেছি, সরি এটার নাম হচ্ছে নিউ বার। তাহলে এই নিউ বার সমান সমান হচ্ছে 1/λ, ইকুয়াল টু হচ্ছে RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2² ইন্টু হচ্ছে Z²। আমি এখানে সবারই পরিচয় দিয়ে দিচ্ছি।
তাহলে 1/λ, এখানে ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এইচ হচ্ছে রেডবার্গ ধ্রুবক, এন অন হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রনটা থামে সেই শক্তি স্তরকে এন অন দ্বারা প্রকাশ করা হয়। এন টু দ্বারা বোঝাচ্ছে যে শক্তি স্তর থেকে ইলেকট্রনটা এসেছে সেই শক্তি স্তরটাকে এন টু বলি। জেড মানে পারমাণবিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, আচ্ছা। তাহলে 1/λ সমান সমান এই যে আর এইচের মান আমি বসিয়ে দিয়েছি। দেখো আর এইচ বা রিডবার্গ ধ্রুবকের যে মানটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে 1.09678 ইন্টু 10⁻²² ন্যানোমিটার ইনভার্স। হ্যাঁ, আচ্ছা। আর এইচের আরও একটা মান আছে, সেটা হচ্ছে 1.09678 10⁻7 পার মিটার। হ্যাঁ, কখন আমরা এই যে পার ন্যানোমিটার কখন পার মিটার বসাবো সে কথাটা আমি বলে দিচ্ছি, এবং এদের কনভার্সেশন হয়েছে কিভাবে, এই মান থেকে এই মানে আমরা কিভাবে করে এসেছি সেটারও আমি ব্যাখ্যা বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আরএসের যে এককটা রয়েছে, হ্যাঁ, সেটা তো ন্যানোমিটার ইনভার্স। প্রথমে দেখো 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। হ্যাঁ, আমি যদি এ পাশে ন্যানোমিটারকে এখানে নিয়ে এসে আর মিটারকে এ পাশে নিয়ে যাই তাহলে এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 10⁻৯ হয়ে যাবে, অর্থাৎ 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার হয়ে যাবে। হ্যাঁ, এবার যদি আমি এটাকে আবার উল্টাই দিই, অর্থাৎ ন্যানোমিটারের উপরে ইনভার্স দিই, মিটারের উপরে ইনভার্স দিই, তাহলে পাওয়ারটা আবার প্লাস হয়ে যাবে, অর্থাৎ 1 পার ন্যানোমিটার বা 1 ন্যানোমিটার ইনভার্স ইকুয়াল টু 10⁹ পার মিটার বা মিটার ইনভার্স। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যদি পার ন্যানোমিটার থেকে বা ন্যানোমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সে যেতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে কত দ্বারা গুণ দিতে হবে? 10⁹ দ্বারা গুণ দিতে হবে ন্যানোমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সে যেতে চাইলে। তাহলে দেখো এটা ন্যানোমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সে আমি এসেছি। হ্যাঁ, তাহলে আমি এই মানটাকে 10⁹ দ্বারা গুণ দিয়েছি। দেখো এই যে আমি এখানে দেখিয়েও দিয়েছি যে ওই উপরে যে ন্যানোমিটার ইনভার্সের যে মানটা ছিল রেডবার্গ ধ্রুবকে, তাকে যদি আমরা 10⁹ দ্বারা গুণ দিই তাহলে ন্যানোমিটার ইনভার্স থেকে এটা মিটার ইনভার্সে চলে আসবে। হ্যাঁ, ন্যানোমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সে যেতে চাইলে এটা দ্বারা গুণ দিতে হয়। তাহলে আমরা 10⁹ দ্বারা গুণ দিয়েছি ন্যানোমিটার ইনভার্সের মানটাকে, আমরা পেয়ে গেলাম 1.09678 10⁻7 মিটার ইনভার্স। হ্যাঁ, আচ্ছা। তো সাধারণত আমরা সকল ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, এই অধ্যায় সকল ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা ন্যানোমিটার ইনভার্সের মানটাকেই কাজে লাগাবো। আচ্ছা, কারণ আমরা সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা সরাসরি ন্যানোমিটারে পাবো, আর এই অধ্যায় সকল ধরনের ম্যাথে তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার এককে রাখতে হয়। ন্যানোমিটার কিন্তু কোনো এসআই বা সিজিএস কোনো এককই না। দৈর্ঘ্যের এস একক মিটার, এটা তোমরা জানো, আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, এটাও জানো। আচ্ছা, না জানলেও কোনো সমস্যা নেই, এখন জেনে নিবা। এখন দেখো 1/λ সমান সমান হচ্ছে, আমি যে রিডবার্গ ধ্রুবকের ন্যানোমিটার ইনভার্সের যে মানটা ছিল সেটা আমি বসিয়ে দিয়েছি। ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে এসে থামছে এবং দ্বিতীয় শক্তি স্তর থেকে সে এসেছিল, এবং জেডের মান আমরা 1 ধরেছি, অর্থাৎ এটা হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে। হ্যাঁ, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তো 1, এটা আমরা জানি। এই জন্য 1 ধরেছি। আমরা এখান থেকে 1/λ একটা মান পেয়েছি। দেখো এই মানটার সাথে আমি ন্যানোমিটার ইনভার্স লিখেছি কেন? কারণ এখানে রিডবার্গ ধ্রুবকের এককই ন্যানোমিটার ইনভার্স। শক্তি স্তরের তো কোনো একক হয় না, পারমাণবিক সংখ্যার একক হয় না, তাহলে একক একমাত্র আছে শুধুমাত্র রিডবার্গ ধ্রুবকের, তার এককটা আমি এখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এই সংখ্যাটার নিচে কিন্তু একটা 1 আছে। হ্যাঁ, এই সংখ্যাটার নিচে কি আছে? 1 আছে। পৃথিবীর সব সংখ্যার নিচে একটা 1 থাকে, সব সংখ্যার পাওয়ার একটা 1 থাকে, সব সংখ্যার সাথেও একটা 1 গুণ থাকে, এটা তোমরা জানো। তাহলে যদি এই সংখ্যাটার নিচে একটা 1 থাকে, এই 1টা উপরে উঠে যাবে আর এই সংখ্যাটা নিচে নেমে যাবে, ল্যামডাটা উপরে উঠে যাবে আর এটা নিচে নেমে যাবে। গণিতের ভাষায় বা সাধারণ গণিতের ভাষায় এটাকে আমরা কি বলে থাকি? ব্যস্তকরণ বলে থাকি, জেনারেল ম্যাথের ভাষায়। তাহলে আমরা ল্যামডা সমান সমান লিখলাম, উপরে হচ্ছে 1 চলে গেল আর নিচে সংখ্যাটা চলে আসলো, আর নিচে যেহেতু চলে আসছে এই ন্যানোমিটার ইনভার্স এবার উল্টে যাবে এবং তার উপরে মাইনাস ইনভার্সটা থাকবে না। আচ্ছা, ল্যামডার মান পেলাম 121.57 ন্যানোমিটার। একইভাবে দেখো আমি তৃতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রনটাকে প্রথম শক্তি স্তরে নামিয়েছি। একইভাবে আমরা এই যে এখানে লিখেছি প্রথম শক্তি স্তরে এসেছে তাই 1 N1 এর মান, এবং তৃতীয় শক্তি স্তর থেকে এসেছে তাই N2 এর মান হচ্ছে 3। আর বাকি মানগুলো আমরা সেমভাবে বসিয়েছি এবং এখান থেকে ল্যামডার মান বের করেছি 102.57 ন্যানোমিটার। হ্যাঁ, আমি একটু আগে তোমাদের মান দেখাচ্ছিলাম না, বলেছিলাম যে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে 151.57 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করে। তারপরে হচ্ছে তৃতীয় থেকে যদি প্রথম শক্তি স্তরে আসে তাহলে 102.57 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করে। এভাবে সকল বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্যের সেটকে আমরা কি বলছিলাম? লাইম্যান সিরিজ বলছিলাম, কারণ সবাই প্রথম শক্তি স্তরে নেমে এসেছে। হ্যাঁ, তাহলে উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে এক্সাইটেড ইলেকট্রনগুলো প্রথম শক্তি স্তরে নেমে আসলে যে তরঙ্গ দৈর্ঘ্যের সেট পাওয়া যায় সেটাকে আমরা লাইম্যান সিরিজ বলে থাকি। হ্যাঁ, এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো বের করে কিভাবে সেটা হচ্ছে আমি মাত্র দেখাই দিলাম। আচ্ছা,
তাহলে লাইম্যান সিরিজের সংজ্ঞা আমি দেখো এখানে লিখে দিয়েছি। উত্তেজিত ইলেকট্রন সমূহ উচ্চতর শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে যদি নেমে আসে তাহলে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমূহের সেটকে লাইম্যান সিরিজ বলা হয়। এই লাইম্যান সিরিজ আর আসলে কি বোঝায়, যে যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছি তাদেরকে আমি সেকেন্ড ব্র্যাকেটে দেখো রেখেছি। আমরা জানি যে জেনারেল ম্যাথের ভাষায় সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের সেটকে আমরা লাইম্যান সিরিজ বলতেছি কখন, যখন হচ্ছে ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে নেমে আসছে তখন। আচ্ছা, এবার বামার সিরিজের সংজ্ঞা একই রকমের হবে, যে এক্সাইটেড ইলেকট্রন সমূহ উচ্চতর শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে তাহলে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমূহের সেটকে বামার সিরিজ বলে। আশা করি বাকি যতগুলো সিরিজ আছে সেগুলোর সংজ্ঞাও তোমরা পারবা। তখন তোমরা কি লিখবা, এক্সাইটেড ইলেকট্রন সমূহ উচ্চতর শক্তি স্তর থেকে দ্বিতীয় জায়গা লিখবা, তৃতীয় শক্তি স্তরে যদি নেমে আসে তাহলে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সেটকে আমরা প্যাসচেন সিরিজ বলবো। তারপরে চতুর্থ শক্তি স্তরে আসলে হচ্ছে বা আমরা বলবো হচ্ছে ব্র্যাকেট সিরিজ। এভাবে করে। তাহলে আশা করি এগুলো পারবা, এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, এবার আসো এই বর্ণালীকে আমি আরেকটু এক্সপ্লেন করেছি, এবং এই এক্সপ্লেনেশনের পরেই হচ্ছে আমরা সরাসরি ম্যাথে চলে যেতে পারবো। আচ্ছা, দেখো এতক্ষণ বর্ণালী সম্পর্কে যে আলোচনা করেছি তার একটা সামারি আমি এখানে দিয়ে দিয়েছি। ইলেকট্রন যে শক্তি স্তরে এসে থামে বা যে শক্তি স্তরে নেমে আসে সেই শক্তি স্তরকে আমরা এনন বলছি। ইলেকট্রন যে শক্তি স্তর থেকে নেমে আসে অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করে সেটাকে এন টু বলেছি। উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতম শক্তি স্তরে নেমে আসার ফলে ইলেকট্রন যে শক্তিটা ছাড়ে সেই বিকৃত শক্তিসমূহের মানে আমরা যেই তরঙ্গ দৈর্ঘ্য পাই, প্রত্যেক ক্ষেত্রে বিকৃত শক্তি থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য পাই সেই তরঙ্গ দৈর্ঘ্যের সেটকে আমরা বর্ণালী সিরিজ বলি। প্রত্যেক ক্ষেত্রে কী কী বর্ণালী সিরিজ সৃষ্টি হবে সেটা আমি এখানে লিখে দিয়েছি, এবং ওই বর্ণালী সিরিজের যে রশ্মিগুলো রয়েছে, আলোক রশ্মি রয়েছে, তারা কোন অঞ্চলের অন্তর্গত সেটা আমরা এখানে লিখেছি। আচ্ছা চলো, যদি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসে তাহলে অথবা যদি তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসে, অথবা চতুর্থ থেকে প্রথম শক্তি স্তরে, অথবা পঞ্চম থেকে প্রথম শক্তি স্তরে, অথবা অসীম থেকে প্রথম শক্তি স্তরে, যে কোনো শক্তি স্তর থেকে, উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে নেমে আসে তাহলে ইলেকট্রন সমূহ প্রতি ক্ষেত্রে যে শক্তিটা নির্গত করবে, প্রতি ক্ষেত্রে যে শক্তিটা বিকিরণ করবে, সেই বিকৃত শক্তি থেকে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য পাবো সেই তরঙ্গ দৈর্ঘ্য সমূহের সেটকে আমরা লাইম্যান সিরিজ বলবো। এবং লাইম্যান সিরিজের ক্ষেত্রে 10 থেকে 380 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। এগুলোই হচ্ছে বিকৃত তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এবং এটা অতিবেগুনি অঞ্চলে অন্তর্ভুক্ত, যা খালি চোখে দেখা যায় না। একইভাবে ইলেকট্রন যদি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম যে কোনো উচ্চতর শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে নেমে আসে তাহলে ইলেকট্রন সমূহ প্রতি ক্ষেত্রে যে শক্তিটা বিকিরণ করবে সেই বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য সমূহের সেটকে আমরা বামার সিরিজ বলবো। এবং বামার সিরিজের ক্ষেত্রে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটারের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, একইভাবে ইলেকট্রন যদি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এভাবে যে কোনো উচ্চতর শক্তি স্তর, এমনকি অসীম শক্তি স্তর থেকেও যদি সে তৃতীয় শক্তি স্তরে নেমে আসে তাহলে আমরা সেক্ষেত্রে বিকিরিত রশ্মিসমূহের যে তরঙ্গ দৈর্ঘ্য পাবো সেই তরঙ্গ দৈর্ঘ্য সমূহকে একত্রে একটা সেট আকারে প্রকাশ করলে তাকে প্যাসচেন সিরিজ বলা হয়। আচ্ছা, এবং বিকিরিত রশ্মির যে অঞ্চল হবে সেটা অবলোহিত অঞ্চল, যে এটা কিন্তু খালি চোখে দেখা যায় না, এটা তরঙ্গ দৈর্ঘ্য 780 ন্যানোমিটারের উপরে হবে। আচ্ছা, একইভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম থেকে যদি চতুর্থতে নেমে আসে তাহলে ব্র্যাকেট সিরিজ সৃষ্টি হয়, অবলোহিত অঞ্চলের অন্তর্ভুক্ত হয় সেই বিকৃত রশ্মিসমূহ। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং অসীম শক্তি স্তর থেকেও যদি ইলেকট্রন পঞ্চম শক্তি স্তরে নেমে আসে তাহলে ফুন্ড বা ফান্ড সিরিজ সৃষ্টি হয়, যেটা অবলোহিত অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। তারপরে সপ্তম, অষ্টম, নবম এবং অসীম শক্তি স্তর থেকে যদি ষষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন নেমে আসে তাহলে বিকিরিত রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাওয়া যাবে সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলোর সেটকে আমরা হামফ্রেস সিরিজ বলবো, এবং এই তরঙ্গ দৈর্ঘ্য সমূহ হচ্ছে তোমার অবলোহিত অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল রাখতে হবে, ইলেকট্রন শুধুমাত্র উচ্চতর যে কোনো শক্তিস্তর থেকে যদি দ্বিতীয় শক্তিস্তরে নেমে আসে তাহলেই শুধুমাত্র যেই বর্ণালীটা পাওয়া যাবে সেই বর্ণালীটা খালি চোখে দেখা যাবে। অন্য অন্য ক্ষেত্রে কিন্তু আমরা খালি চোখে দেখতে পারবো না এই আলোকে। আচ্ছা, এবার আসো ম্যাথে চলে আসি। এই যে ম্যাথটা এখানে আমি দিয়েছি, এই একটা ম্যাথের মাধ্যমেই হচ্ছে আমি অনেকগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। আচ্ছা, যাতে হচ্ছে তোমাদের বোর্ডে যত ধরনের প্রশ্ন আসে এই রিলেটেড সব ধরনের প্রশ্নই যেন এই একটা ম্যাথের মধ্যে চলে আসে। তারপরেও যতটুকু বাকি থাকবে সেটা নিয়ে আমি আরও একটা ম্যাথ সামনে দিয়েছি, অর্থাৎ বর্ণালী সম্পর্কিত যত ধরনের ম্যাথ এখন পর্যন্ত বোর্ডে এসেছে তার সব ধরনের ম্যাথই এখানে আমি করে দিচ্ছি। একটু খেয়াল করো।
আমরা এখানে একটা পরমাণুকে প্রথমে হচ্ছে চিত্রিত করেছি। এই পরমাণুটার ক্ষেত্রে দেখো একটা মাত্র ইলেকট্রন আছে, আমরা এটাকে হাইড্রোজেন পরমাণু হিসাবে চিহ্নিত করলাম। এটা একটা বোর পরমাণু। হ্যাঁ, বোর পারমাণবিক মডেল শুধুমাত্র হাইড্রোজেনের বর্ণালীকেই ব্যাখ্যা করতে সক্ষম। এজন্য বোর পরমাণু লেখা থাকলে বুঝে নেবা সেটা হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, আর যদি কিছুই না লেখা থাকে, এরকমভাবে দেওয়া থাকে একটা মাত্র ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কি চিন্তা করবা যে এটা হাইড্রোজেন পরমাণু, যেহেতু একটা ইলেকট্রন আছে। তবে মনে রাখতে হবে যদি পাশে লেখা থাকে যে লিথিয়াম 2+, হ্যাঁ, তারপরে হচ্ছে বেরিলিয়াম 3+, তাহলে কিন্তু তাকে আর হাইড্রোজেন হিসাবে চিন্তা করা যাবে না। সেক্ষেত্রে পারমাণবিক সংখ্যা জেডের মানটা ভিন্ন হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো অঙ্কে চলে আসি। এন শেল হতে একটি ইলেকট্রন যদি এল শেলে নেমে আসে, তাহলে বিকিরিত রশ্মির, হ্যাঁ, বা বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, কম্পাঙ্কের মান কত হবে, বিকিরিত শক্তির মান কত হবে, তাহলে কোন বর্ণালী সিরিজটা সৃষ্টি হবে, সেই বর্ণালী কি দৃশ্যমান হবে কি না, যদি দৃশ্যমান হয় তাহলে রশ্মির বর্ণটা কী হবে বিকিরিত রশ্মির। হ্যাঁ, সেটা আমরা এখন এই একটা ম্যাথের মাধ্যমে সবগুলো উত্তর আমরা সমাধান করব। আচ্ছা, ওকে, ম্যাথগুলো আলাদা আলাদা করে ঘতে আসবে এবং তোমরা বুঝতে পারবা যে কতটুকু অংশ আমার তখন করতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে দেখো লিখে দিচ্ছি কে শেলের জন্য প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1, এল শেলের জন্য প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2, এম শেলের জন্য প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3 এবং এন শেলের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরের মান হচ্ছে 4। যেহেতু এন থেকে এল শেলে নেমে আসছে, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা নেমে আসছে, এখন আমরা সেই ইলেকট্রনের তরঙ্গ সংখ্যা নির্ণয় করব, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব, যথাক্রমে সবই করব। আচ্ছা, চলো আমরা জানি যে তরঙ্গ সংখ্যা নিউ বার, হ্যাঁ, সমান সমান হচ্ছে 1/λ = r/s ইন্টু 1/n1² - 1/n2² ইন্টু z²। আচ্ছা, এখানে সব কিছুই জানো যে নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর এস হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এনন হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রন থেমেছে এসে সেই শক্তি স্তরকে বোঝাচ্ছে এনন, এবং যে শক্তি স্তর থেকে ইলেকট্রন এসেছে সেটা হলো n2, এবং জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে আমি রিডবার্গ ধ্রুবকের দেখো পার ন্যানোমিটার এককটা এখানে বসিয়ে দিয়েছি। আর যেহেতু ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে এসে থামছে, তাই n1 এর মান 2 লিখেছি, এবং চতুর্থ শক্তি স্তর থেকে যেহেতু সে এসেছে, কারণ আমরা এই যে জানি যে এন শেলের জন্য n2 এর মান হচ্ছে চতুর্থ, হ্যাঁ, বা 4, এজন্য হচ্ছে n2 এর মান আমরা 4 দিয়েছি, আর পারমাণবিক সংখ্যা জেড এর মান 1 দিয়েছি। তাহলে এখান থেকে যে সংখ্যাটা আমরা পেলাম, এটা 1/λ মান হিসাবে, সেটা হচ্ছে ন্যানোমিটার ইনভার্স আকারে থাকবে, কারণ রিডবার্গ ধ্রুবকের একক হচ্ছে ন্যানোমিটার ইনভার্স। হ্যাঁ, আর শক্তি স্তর বা পারমাণবিক সংখ্যার কোনো একক হয় না। আচ্ছা, তবে উত্তরকে আমাদের কিন্তু সবসময় এসআই এককে রাখতে হবে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে যে উত্তরটাকে আমরা কোন এককে রাখবো, এসআই এককে রাখবো অলওয়েজ। আচ্ছা, তাহলে এই যে ন্যানোমিটার ইনভার্সে পেলাম, আমরা দৈর্ঘ্যের এসআই একক হিসাবে কাকে জানি? দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। হ্যাঁ, তাহলে তরঙ্গ সংখ্যার একক কিন্তু ইনভার্স আকারেই থাকবে, তাহলে ন্যানোমিটার ইনভার্স থেকে আমরা মিটার ইনভার্সে নিব জাস্ট। হ্যাঁ, দেখো কীভাবে নিতে হবে সেটা আমি যে এখানে লিখে দিয়েছি। 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। যদি আমি ন্যানোমিটারকে পাশে নিয়ে আসি, মিটারকে পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার হবে। তাহলে আমি যদি এবার উল্টাই দেই, 1 ন্যানোমিটারের জায়গায় 1 ন্যানোমিটার ইনভার্স লিখি, হ্যাঁ, তাহলে এখানে মিটারের জায়গায় যদি মিটার ইনভার্স লিখি, উল্টাই দিলে এই 10⁻⁹ +9 হয়ে যাবে। তার মানে 1 ন্যানোমিটার ইনভার্স সমান 10⁹ মিটার ইনভার্স। আমি যদি ন্যানোমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সে যেতে চাই, তাহলে আমাকে কত দ্বারা গুণ দিতে হবে? 10⁹ দ্বারা গুণ দিতে হবে। হ্যাঁ, এই জন্য দেখো আমি উপরে ন্যানোমিটার ইনভার্সের মানটাকে 10⁹ দ্বারা গুণ দিয়েছি, যাতে আমার এই মানটা আমি পেয়েছি, যেটার একক এখন কি হয়ে যাবে? মিটার ইনভার্স হয়ে যাবে। কারণ ন্যানোমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সে যেতে হলেই তো 10⁹ দ্বারা গুণ দেওয়া লাগে, আমি তো সেটা দ্বারাই গুণ দিয়েছি। তাহলে ন্যানোমিটার ইনভার্স এখন মিটার ইনভার্স হয়ে গেছে। হ্যাঁ, উত্তরটাকে আমরা এসআই এককে রেখেছি। মনে রাখবা দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। আচ্ছা, তাহলে তরঙ্গ সংখ্যার মানটা আমরা পেয়ে গেছি, এটাই হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, তারপরে হচ্ছে ল্যামডার মান, 1/λ যে মানটা আমরা একটু আগে এই অঙ্কের থেকে পেয়েছিলাম। এই যে তরঙ্গ সংখ্যা নিউ বার যেটা, সেটা কিন্তু 1/λ সমান। একটু আগে যখন আমি হচ্ছে এখানে দেখাচ্ছিলাম, দেখো নিউ বার সমান 1/λ। তাহলে 1/λ মান তো আমরা একটু আগেই দেখেছি, সেই মানটা হচ্ছে এখন আমরা এখানে লিখেছি 1/λ সমান এত ন্যানোমিটার ইনভার্স। এবার এই সংখ্যার নিচে কিন্তু একটা 1 আছে, আমি একটু আগেই বলেছিলাম
বলেছিলাম যে পৃথিবীর সব সংখ্যার নিচে একটা 1 থাকে, তাহলে যদি এই সংখ্যার নিচে একটা 1 থাকে, আমি ল্যামডাটাকে উপরে উঠাই দেবো, 1কে নিচে নামা দেবো, 1কে উপরে উঠাই দেবো, এই সংখ্যাটাকে নিচে নামা দেবো, অর্থাৎ ব্যস্তকরণ করবো গণিতের ভাষায়, উল্টাই দিব। তাহলে ল্যামডা উপরে উঠে গেল, 1 নিচে নেমে গেল, 1 তো নিচে লেখা লাগে না, সব সংখ্যার নিচে এমনিতেই 1 থাকে। আর এখানে 1টা উপরে উঠে গেলে এখানে যদি 1টা উপরে উঠে যায় আর সংখ্যাটা যদি হচ্ছে নিচে নেমে যায়, তাহলে হচ্ছে সেটাকে আমরা ভাগ দেওয়ার ফলে এখান থেকে যে মানটা পেলাম সেটা হচ্ছে 486.27 ন্যানোমিটার। হ্যাঁ, এটাই হচ্ছে আমরা উত্তর হিসেবে রাখবো। মনে রাখবা তরঙ্গ দৈর্ঘ্যকে সবসময় ন্যানোমিটার এককে রাখতে হবে। ন্যানোমিটার এসআই এককও না, সিজিএস এককও না। দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে সবসময় ন্যানোমিটার এককে রাখবো। আচ্ছা, আর সবগুলো উত্তরকে আমরা কোন এককে রাখবো? এসআই এককে রাখবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম। আচ্ছা, যেহেতু বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 486.27 ন্যানোমিটার, যা দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের পরিষদ 380 থেকে 700 ন্যানোমিটারের মধ্যেই এটা পড়ে, এই জন্য হচ্ছে আমরা কি বলতে পারি যে সুতরাং বিকিরিত রশ্মিটি খালি চোখে দেখা যাবে। 486.27 ন্যানোমিটার তো 380 থেকে 700 ন্যানোমিটারের 780 ন্যানোমিটারের অন্তর্গত। হ্যাঁ, তাহলে 380 থেকে 780 ন্যানোমিটারের অন্তর্গত যেহেতু, আর এটা যেহেতু দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝায়, তাহলে এই আলোক রশ্মিটাকে অবশ্যই দেখা যাবে। অর্থাৎ ইলেকট্রন যদি চতুর্থ থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে, তাহলে সে যেই আলোক রশ্মিটা বিকিরণ করছে, সেই বিকিরিত আলোক রশ্মিটাকে আমরা এখন খালি চোখে দেখতে পাবো প্রিজমের মধ্য দিয়ে পাস করার পরে। আচ্ছা, ওকে। তারপরে আমাদের কিন্তু একটা প্রশ্ন করা হয়েছিল একটু আগে, সেটা হলো যে বিকিরিত আলোক রশ্মিকে খালি চোখে দেখা যাবে কিনা। এটাই কিন্তু তার উত্তর। হ্যাঁ, দ্যাট মিনস এটা একটা অ্যান্সার। আচ্ছা, এবার আসো, যেহেতু 450 থেকে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর বর্ণ আসমানি হয়, সুতরাং ল্যামডা ইকুয়াল টু 486.27 ন্যানোমিটার। এই যে আমরা আলোটা পেয়েছি, এই আলোটা আসমানি বর্ণের হবে। আমি একটু আগে বলেছিলাম না যে 380 থেকে 780 ন্যানোমিটারের যে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো রয়েছে, তার মধ্যে কোনটা কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার পর্যন্ত আলোর বর্ণ কীরূপ, সেটা সম্পর্কে কিন্তু আমি প্রথম পেজেই বর্ণনা দিয়েছিলাম। সেটা দেখো যে এখন কাজে লেগে গেছে। আমি যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখো এই যে এই পেজে আমি বলেছিলাম, দেখো এখানে যে 450 থেকে 500 ন্যানোমিটার, এই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর যে বর্ণ সেটা হলো আসমানি বর্ণ হয়। যদি তাই হয়ে থাকে, তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার যে মান 486.27 ন্যানোমিটার, এটা অবশ্যই 450 থেকে 500 ন্যানোমিটারের অন্তর্গত, সুতরাং এটা হলো আসমানি বর্ণের আলো হবে। আচ্ছা, খালি চোখে তো দেখা যাবেই, এবং আলোর বর্ণটা কেমন হবে? আসমানি বর্ণ হবে। ওকে, এবার আসো, যেহেতু ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসছে, সুতরাং বর্ণালী সিরিজটি হবে বামার সিরিজ। আমি বলেছিলাম একটু আগে যে কোনো শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে ইলেকট্রন, কোথায় নেমে আসে? দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রন নেমে আসে, তাহলে যে বর্ণালী সিরিজটা সৃষ্টি হয় সেটা হলো বামার সিরিজ সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে বর্ণালী সিরিজও আমরা জানি, আলোর বর্ণ, বিকৃত আলোর বর্ণ আমরা জানি, তারপরে সেটা খালি চোখে দেখা যাবে কিনা সেটাও আমরা এখন জানি। এখন আমরা কম্পাঙ্ক বের করব। কম্পাঙ্ক নিউ সমান সমান সি বাই ল্যামডা। কম্পাঙ্কের কিন্তু আরও একটা সূত্র আছে, আমরা ডেল ই বাই এইচ বলতে পারি, অর্থাৎ বিকৃত শক্তিকে প্লাঙ্কের ধ্রুবক দ্বারা, মানে প্লাঙ্কের যে ধ্রুবকটা আছে সেটা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলেও কিন্তু কম্পাঙ্ক পাওয়া যায়। তো আমি দুইটা পদ্ধতিতেই তোমাদের এটা করে দেখাবো। প্রথমে সহজ পদ্ধতি, মানে যেটার জন্য বেশি ডাটা লাগে না। সহজ তো সবটাই, এটার জন্য ডাটা কম লাগে, এই জন্য সহজ বলেছি আর কি একটু। তাহলে কম্পাঙ্কের মান নিউ সমান সি বাই ল্যামডা। তো আমরা এখানে সি মানে আলোর বেগ, আলোর বেগকে দেখো বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি এসআই এককে বসিয়েছি, কারণ দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। আর যে সেকেন্ডটা লেখা আছে, সেকেন্ড হচ্ছে সব এককেই সময়ের একক সেকেন্ড। আচ্ছা, তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের এসআই একক। তাহলে আলোর বেগটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি, আর বিকিরিত যে তরঙ্গ দৈর্ঘ্যটাকে পেয়েছিলাম তাকে কিন্তু আমরা ন্যানোমিটার এককে পেয়েছিলাম। আমি উপরে এসআই একক লিখেছি, নিচে তো আর আমি অন্য একক লিখতে পারি না, নিচে এসআই একক লিখতে হবে। দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার, এই জন্য তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক আমরা এখানে মিটারে কনভার্টেড করে বসিয়েছি। দেখো আমি যে এখানে কনভারসেশন দেখিয়ে দিয়েছি যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার যে মান সেটা 486.27 ন্যানোমিটার। ন্যানোমিটার থেকে যদি আমাকে মিটারে আসতে হয়, তাহলে 10⁻⁹ দ্বারা গুণ দিতে হয়। কীভাবে বুঝবো? দেখো আমি যে কর্নারে তোমাদের লিখে দিয়েছিলাম, যদি ন্যানোমিটার থেকে মিটারে আসতে হয়, তাহলে 10⁻⁹ দ্বারা গুণ দিতে হয়। আমি ঠিক তাই করেছি, ন্যানোমিটার থেকে মিটার
ন্যানোমিটার আসার জন্য 10⁻⁹ দ্বারা গুণ দিয়ে এই যে ল্যামডার যে মান পেয়েছিলাম তরঙ্গ দৈর্ঘ্যের মানটা, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটাকে আমরা এসআই এককে নিয়ে এসেছি আর আলোর বেগ তো এসআই এককে বসিয়েছি। এই মিটার আর এই মিটার যদি কাটা যায় তাহলে সেকেন্ড ইনভার্স থাকে, ওই সেকেন্ড ইনভার্সকে আমরা হার্টজ বলে থাকি। হ্যাঁ, এটা হলো কম্পাঙ্কের একক। তাহলে আমরা কম্পাঙ্ক পেয়ে গেলাম এখান থেকে, এবং এসআই এককেই পেলাম, কারণ উপরেরটাও এসআই নিচেরটাও এসআই এককে বসিয়েছি। হ্যাঁ, আচ্ছা, যদিও সেকেন্ড সব এককেই সমান থাকে আমি বলেছি। আচ্ছা, এবার আসো বিকৃত শক্তির মান। বিকৃত শক্তির মান ডেল ই সমান সমান হচ্ছে এইচ নিউ। আমরা এইচ মানে হচ্ছে জানি যে এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। হ্যাঁ, প্লাঙ্কের ধ্রুবকের যে একক রয়েছে, হ্যাঁ, আমরা এসআই এককটা বসাবো এই 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের এসআই একক, এবং প্লাঙ্কের ধ্রুবকের এসআই এককের মান যেহেতু এখানে বসাচ্ছি, অবশ্যই আমরা এই এসআই এককগুলো বসিয়ে যে কম্পাঙ্কের মানটা পেয়েছিলাম, সেই কম্পাঙ্কের মানটা আমরা এখানে বসিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, আমি আমার যে প্রথম ভিডিওটা ছিল এই ভিডিওটার আগে, সেই ভিডিওতে কিন্তু আমি সবগুলো একক সম্পর্কে বলেছিলাম। দেখো এই যে প্লাঙ্কের ধ্রুবকের যদি এস এককের কথা বলে, এই যে সেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, এই মানটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব, কারণ বর্ণালীর থেকে আমরা সবগুলো উত্তরই এসআই এককে রাখতে চাই, শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যের উত্তরটা ন্যানোমিটারে থাকবে, যেটা এসআই একক না। আচ্ছা, আর যারা এই ভিডিওটা দেখো নাই, প্রথম যে ভিডিওটা আমি করেছি এই অধ্যায়ের উপরে, হ্যাঁ, যে ক্লাসটা নিয়েছি, সেই ক্লাসটা তোমরা একটু নিজ দায়িত্বে দেখে নিবে। হ্যাঁ, এবং আমি দেখো কোন এককগুলা কোন সূত্রে ব্যবহার করতে হয় সেটা আমি যেখানে লাল কালি দিয়ে লিখে দিয়েছি। হ্যাঁ, এই যে সূত্রগুলো আছে ইএন ভিএন আর এন, এই সূত্রগুলোতে যদি তুমি কখনো সিজিএস এককের পরিবর্তে এস একক বসাও তাহলে ম্যাথের উত্তর 0 আসবে, বুঝতে পারছো? সো এই সূত্রগুলোতে আমরা সিজিএস একক ইউজ করব, আর বর্ণালী যতগুলা ম্যাথ এখন আমরা করছি সেখানে আমরা এস একক ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে বিকৃত শক্তির যে মানটা, হ্যাঁ, বিকৃত শক্তির মানটা আমরা এখানে পেয়ে গেলাম এত জুল। হ্যাঁ, খেয়াল করে দেখো এই যে প্লাঙ্কের ধ্রুবক তার একক কিন্তু জুল সেকেন্ড। হ্যাঁ, আর এই যে আমরা কম্পাঙ্কের মান বসিয়েছি সেটা হলো পার সেকেন্ড, দ্যাট মিনস হার্স। তাহলে ওই পার সেকেন্ড আর সেকেন্ড কাটা যায়, জুলটা থেকে যায়। হ্যাঁ, আচ্ছা, এই যে কর্নারে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, একটার একক হচ্ছে জুল সেকেন্ড আর একটা একক হচ্ছে পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স। এই সেকেন্ড ইনভার্স আর এই সেকেন্ড কাটাকাটি যায়, সরাসরি গুণ দিলে শুধু জুলটা থাকে, এই জন্য এখান থেকে শক্তির একক সরাসরি জুলে পেলাম, আর শক্তির এসে একক তো জুলই। আচ্ছা, তাহলে বিকৃত শক্তির মান আমরা পেয়ে গেলাম। দেখো আমি বিকল্প নিয়ম দেখিয়েছি, আমি যদি আগে বিকৃত শক্তি বের করি, আগে কম্পাঙ্ক না বের করে, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে ডেল এ সমান সমান হচ্ছে এই সি বাই ল্যামডা। এই সি বাই ল্যামডা সমান সমান কিন্তু নিউ, এই যে এখানে যে নিউটা বসিয়েছে ওই নিউ মানেই কিন্তু সি বাই ল্যামডা। হ্যাঁ, মানে ওই সূত্র আর এই সূত্র একই, এটাকে একটু ভাঙানো হয়েছে এই আর কি। তাহলে ডেল এ সমান এইচ সি বাই ল্যামডা। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সেটার এসে একক আমরা বসিয়ে দিয়েছি 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড। আলোর বেগের এসে একক বসিয়ে দিয়েছি 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর ল্যামডার মান যেটা ন্যানোমিটারে ছিল তাকে আমরা 10⁻⁹ দ্বারা গুণ করে মিটারে নিয়ে আসছি, অর্থাৎ এসে একক আনছি। তাহলে আমরা শক্তির একক এত জুল পেলাম। হ্যাঁ, এই যে শক্তির এককটা পেলাম সেটা কিন্তু একটু আগে যেভাবে করেছি ওখানেও যা পেয়েছি এখানেও তাই পেয়েছি, এটাও শতভাগ ভ্যালিড, ওটাও শতভাগ ভ্যালিড। হ্যাঁ, যে কোনোটা তুমি ইউজ করতে পারো। তুমি চাইলে আগে শক্তির মান বের করতে পারো, অথবা আগে কম্পাঙ্কের মান বের করে পরে শক্তির মান এভাবে বের করতে পারো। আচ্ছা, আগে যদি শক্তির মান বের করি তাহলে এটা পেলাম, এবং ওই শক্তির মানকে প্লাঙ্কের ধ্রুবক দ্বারা ভাগ করে দেখো কম্পাঙ্কের মান আমরা পরে বের করে ফেলছি। হ্যাঁ, এই দুটা উত্তরই কিন্তু এর আগে বের করা শক্তির মান এবং কম্পাঙ্কের মানের সাথে হুবহু সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, এবং দুটাই শতভাগ সঠিক, যে কোনো নিয়ম ফলো করতে পারো, যেটা খুশি আগে বের করতে পারো। ওকে, এখন দেখো বর্ণালী থেকে আর যে টাইপের ম্যাথটা বাকি থাকতো আর কি, হ্যাঁ, সেই ম্যাথগুলো আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, অর্থাৎ এখন আর কোনো কিছুই বাকি থাকলো না। বামার সিরিজের প্রথম ও শেষ লাইনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিকৃত শক্তির মান কত হবে, সেই ধরনের ম্যাথগুলো হচ্ছে আমরা এখন করব। আচ্ছা, প্রথম লাইন শেষ লাইন এগুলো দ্বারা কি বোঝায়? বামার সিরিজ মানে হচ্ছে ইলেকট্রনকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসতে হবে। যদি ইলেকট্রন উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে তাহলে বামার সিরিজ সৃষ্টি হয়। যদি সে তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে তাহলে যেই তরঙ্গ দৈর্ঘ্যটা সৃষ্টি হয় সেক্ষেত্রে যে লাইনটা পাওয়া যায় সেটাকে প্রথম লাইন বলা হয়, এটা প্রথম লাইন। হ্যাঁ, তারপরে চতুর্থ থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে সেটা বামার সিরিজের ক্ষেত্রে দ্বিতীয় লাইন। যদি পঞ্চম থেকে সে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে তাহলে বামার সিরিজের তৃতীয় লাইন সৃষ্টি হয়। হ্যাঁ, এভাবে যদি সে অসীম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে সেটা হলো বামার সিরিজের শেষ লাইন। আচ্ছা,
তাহলে আমরা কখন তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত বেশি পাই? হ্যাঁ, একটু আগে আমি যখন তোমাদের এটা দেখাচ্ছিলাম তখন আমি দেখিয়েছিলাম যে প্রথমেই কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্য বেশি পাই। দেখো, প্রথম লাইনের ক্ষেত্রে যে কোনো সিরিজের প্রথম লাইনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি থাকে। লাইম্যান সিরিজের কথাই যদি বলি, প্রথম লাইনে 121.57 ন্যানোমিটার, দ্বিতীয় লাইনে 102.57 ন্যানোমিটার, তারপরের লাইন 57.25 ন্যানোমিটার, অর্থাৎ ধীরে ধীরে তরঙ্গ দৈর্ঘ্য কমছে। হ্যাঁ, অর্থাৎ প্রথম লাইনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ পাওয়া যায়। আর তরঙ্গ দৈর্ঘ্য যখন সর্বোচ্চ পাওয়া যাবে, শক্তির মান কিন্তু তখন সর্বনিম্ন পাওয়া যাবে। হ্যাঁ, কারণ আমরা ডেল ই সমান সমান কি জানি? হ্যাঁ, এইচসি বাই ল্যামডা জানি। ল্যামডার মান যদি সর্বোচ্চ হয়ে যায়, ডেলের মান সর্বনিম্ন হয়ে যাবে। ল্যামডা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে বিকিরিত শক্তির মান কি হবে? মিনিমাম হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, এবার আসো আমরা প্রথম লাইন যেটা আর কি, বা আমার সিরিজের প্রথম লাইনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সর্বোচ্চ পাবো, যে কোনো সিরিজের প্রথম লাইনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ পাওয়া যায়, তাই আমি এখানে ল্যামডা ম্যাক্স লিখেছি। হ্যাঁ, আচ্ছা, এই যে রিডবার্গ ধ্রুবকের মান বসিয়ে দিয়েছি। বা আমার সিরিজের ক্ষেত্রে প্রথম লাইন কখন সৃষ্টি হয়? যদি তৃতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাচ্ছি, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আমরা বের করে নিয়েছি 656.47 ন্যানোমিটার। এটা হচ্ছে বা আমার সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মান। আচ্ছা, এই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বসাইলে শক্তির মান সর্বনিম্ন পাবো, এই জন্য দেখো ডেলি মিনিমাম লিখছি। হ্যাঁ, অর্থাৎ সর্বনিম্ন শক্তির মান হচ্ছে আমরা ওই তরঙ্গ দৈর্ঘ্যটা বসিয়ে দিয়ে যে শক্তিটা পেয়েছি। এখানে প্লাঙ্কের ধ্রুবকের এসআই একক আমরা বসিয়েছি। তারপরে হচ্ছে আলোর বেগের এসআই একক বসিয়েছি। আর হচ্ছে 656.47 এত ন্যানোমিটার যেহেতু আমরা পেয়েছি, ন্যানোমিটারকে 10⁻⁹ দ্বারা গুণ করে কিসে কনভার্টেড করেছি? এসআই এককে কনভার্টেড করেছি। আচ্ছা, সবগুলো এককই এসআই একক, এই জন্য আমরা শক্তির যে মান পেয়েছি সেটা হলো জুলে পাবো, যেটা শক্তির এসআই একক। হ্যাঁ, আচ্ছা, এবার শেষ লাইনের ক্ষেত্রে আমি বলেছি যে বা আমার সিরিজের ক্ষেত্রে বা যে কোনো সিরিজের ক্ষেত্রে লাস্টের লাইনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান খুবই কমে যায়। হ্যাঁ, আচ্ছা, প্রথম লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ থাকে, ধীরে ধীরে কমতে থাকে তরঙ্গ দৈর্ঘ্যের মান। তাহলে লাস্ট লাইনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সবচেয়ে কম থাকবে, তাই ল্যামডা মিনিমাম লিখেছি। ল্যামডা মিনিমামের মান আমরা বের করেছি। দেখো, এই যে এখানে আমি লিখেছি যে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা নেমে আসতেছে এবং অসীম শক্তি স্তর থেকে নেমে আসতেছে। হ্যাঁ, অনেক উচ্চতর শক্তি স্তর থেকে নেমে আসছে, এই জন্য হচ্ছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম পাবো, আর শক্তির মান কিন্তু সবচেয়ে বেশি পাবো, কারণ অনেকগুলো শক্তি স্তর নেমে আসছে, তো এই জন্য। আচ্ছা, তাহলে এই 1/λ² সমান সমান কিন্তু 0, মনে রাখবা। 1/λ² মান কত? 0। তাহলে 1/2² থেকে যদি 0 বাদ দেয়, তাহলে তো এই 1/2² মানে 1/4 থাকবে। এটাকে 1/4কে এর সাথে গুণ দিয়ে দিলে তাহলে আমরা এই মানটা পাই। হ্যাঁ, এখান থেকে যে ল্যামডার মানটা আমরা পেলাম, সেই ল্যামডার মানটা হচ্ছে 364.7 ন্যানোমিটার। এই 364.7 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু এখন সবচেয়ে কম, তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে কম হলে শক্তির মান সর্বোচ্চ হবে। তাহলে ওই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা 10⁻⁹ দ্বারা গুণ দিয়ে আমরা এসআই এককে নিয়ে আসছি, অর্থাৎ মিটার এককে নিয়ে আসছি। আর প্লাঙ্কের ধ্রুবকের এসআই একক বসিয়েছি, আলোর বেগের এসআই একক বসিয়েছি, এর জন্য শক্তির এসআই একক পেয়েছি। হ্যাঁ, অর্থাৎ এক্ষেত্রে শক্তির মান পেয়েছি সর্বোচ্চ। তাহলে মনে রাখবা, অসীম শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন নেমে আসে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান হবে সর্বনিম্ন আর শক্তির মান হবে সর্বোচ্চ, কারণ অনেকগুলো শক্তি স্তর পার করে করে ইলেকট্রনটা আসছে এবং অনেক শক্তি ছেড়ে দিয়ে আসছে, এই জন্য শক্তির মান সর্বোচ্চ হবে আর তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বনিম্ন হবে। একইভাবে যদি আমি বলি যে প্রথম শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন মানে একদম কাছাকাছি শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন নেমে আসে, প্রথম না, অর্থাৎ যে শক্তি স্তরের ইলেকট্রনটা আসতেছে সেটা যদি তার নিকটতম শক্তি স্তর হয়, যেমন 3 থেকে 2-এ যদি নেমে আসে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বনিম্ন পাওয়া যাবে আর তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বোচ্চ পাওয়া যাবে। আর তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বোচ্চ পাওয়া গেলে শক্তির মান সর্বনিম্ন পাওয়া যাবে, বুঝছো? একদম কাছাকাছি শক্তি স্তর থেকে আসলে শক্তি তো সবচেয়ে কম ছাড়বে। হ্যাঁ, আচ্ছা, আর এক্ষেত্রে ল্যামডার মান বা তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বোচ্চ হবে। ওকে, আশা করি তোমরা ক্লাসটা পুরোপুরি বুঝতে পেরেছো। যে যেখান থেকে দেখছো, পুরো ক্লাস যারা দেখছো তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আশা করি তোমাদের উপকারে আসতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।